আইসিসিকে আবারও চিঠি দেবে বিসিবি, সভায় সিদ্ধান্ত। আমরা আমাদের ব্যাপারে অনড়। একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হচ্ছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দিতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, পরে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচন্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। আশা করি আমরা আইসিসিকে বুঝাতে সক্ষম হব। সরকারের সঙ্গে আলোচনার পরে ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে অনড় থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতির মর্যাদা ও ক্রিকেটারের নিরাপত্তা উপেক্ষা করে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আরও বিস্তারিতভাবে তুলে ধরে বৃহস্পতিবারের মধ্যে আবারও চিঠি পাঠাবে আইসিসি। প্রত্যাশা, টাইগারদের ম্যাচগুলো স্থানান্তর করে দেয়া হবে শ্রীলঙ্কায়। ভারত বিশ্বকাপ আর সীমাবদ্ধ নেই ক্রিকেটের মাঠে, বরং এটা এখন রাষ্ট্রীয় ইস্যু। বুধবার তাই বিসিবি কর্তাদের দেখা গেল সচিবালয়ে। মঙ্গলবার রাতে আসা আইসিসির জবাবে সন্তুষ্ট নয় বিসিবি। বৃহত্তর প্রেক্ষাপটে নিরাপত্তা ইস্যু আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বৃহস্পতিবারের মধ্যে আরও একবার পাঠানো হবে চিঠি। পরিস্থিতি বুঝে ক্রিকেট নীতি নির্ধারকরা বদলে দিবে ভেন্যু, প্রত্যাশা সংশ্লিষ্টদের। জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। বৃহস্পতিবারের মধ্যে আরও এক দফায় চিঠি পাঠানো হবে আইসিসিতে। ক্রিকেট নীতি নির্ধারকরা নিরাপত্তার ইস্যুটা মাথায় রেখে ভেন্যু বদলে দিবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি, সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে, সেই যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু আমরা অবশ্যই ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই। তবে ভেন্যু বদল না করলে কি হবে? 2026 টি-20 বিশ্বকাপে টাইগারদের ভবিষ্যৎই বাকি। বিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড়। দরকার হলে বিসর্জন দেয়া হবে বিশ্বকাপ। তবুও কোনো প্রকার সমঝোতায় রাজি নয় দেশের ক্রিকেট নিয়ন্ত্রকরা। বিসিবি সেটাও কনসিডার করবে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। ভারতে না যাওয়ার বিনিময়ে যদি বিশ্বকাপ কনসিডার করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়, সিচুয়েশন আমাদেরকে বলবে। আমরা আমাদের ব্যাপারে অনড়। 8 ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করার কথা টাইগারদের। ভারতে গিয়ে এই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে, নইলে ওয়াক ওভার পাবে প্রতিপক্ষ। আইসিসির আলটিমেটাম নিয়ে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এখনো কিছু চূড়ান্ত হয়নি। আইসিসির কাছ থেকে ইতিবাচক উত্তরের আশায় আছে বিসিবি। এই যে একটা প্রোপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের, ফলস নিউজ। কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদেরকে জানতে চাইছে কি কি ইস্যু। সকাল সকাল ভারতীয় গণমাধ্যমে প্রোপাগান্ডা। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ রাখেনি আইসিসি। বিষয়টি নিয়ে গতকালই অনলাইনে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠক করে বোর্ড। তার অফিসিয়াল বিবৃতি আসার আগেই পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা। একটু সময় নিলেও টি-20 বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে কি আলোচনা হয়েছে তা জানালো ক্রিকেট বোর্ড। বিসিবির স্পষ্ট বার্তা, ভারতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে আইসিসি। একই সঙ্গে আলোচনা চলছে নিরাপত্তা ইস্যুতে ম্যাচ অন্যত্র সরিয়ে নেয়ারও। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভারত সফর নিয়ে আমরা যে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করেছিলাম, সেই বিষয়ে আইসিসি আমাদের প্রতিক্রিয়া জানিয়েছে। টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আমরা যেসব বিষয়গুলোতে উদ্বেগ প্রকাশ করেছি তা সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, এবং নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে আমাদের মতামত ও পরামর্শগুলো বিবেচনা নেওয়ার নিশ্চয়তা দিয়েছে।
6 জানুয়ারি মধ্যরাতে ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিক ইনফো জানায় বাংলাদেশের অনুরোধ রাখেনি আইসিসি। এই খবরে মর্মাহত হয়ে পড়েন দেশের ক্রিকেট ভক্তরা। তবে বিসিবি আশ্বস্ত করেছে এখনো এমন কোনো অবস্থান ব্যক্ত করেনি আইসিসি। কিছু গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে যে আইসিসি আমাদের দাবিগুলো আমলে নেয়নি। এই বিষয়টি আমাদের নজরে এসেছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমাদের সঙ্গে আইসিসির যে ধরনের যোগাযোগ হয়েছে তার সঙ্গে এই সংবাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবির সঙ্গে বিসিসিআই টানাপোড়েনের সূত্রপাত মোস্তাফিজের আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে। যৌক্তিক কারণ ছাড়াই কাটার মাস্টারকে কলকাতা নাইট রাইডার্সকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় বিসিসিআই। তার প্রেক্ষিতে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে নিয়ে আক্রমণাত্মক ভাষায় কথা বলছে অনেক ভারতীয়। তবে এর মাঝে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন কেউ কেউ। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রশ্ন তুলেছেন মোস্তাফিজের দোষটা কি ছিল। আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ভারতীয়দের যুদ্ধাংদেহী মনোভাবের সমালোচনা করছেন। এক মোস্তাফিজ ইস্যুতে উত্তাপ। এরপর বিশ্বকাপ খেলতে ভারতে যেতে বাংলাদেশের অস্বীকৃতি আর আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ অন্তর্বর্তী সরকারের। সব মিলিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কেই এখন টানাপোড়েন। উত্তেজিত কণ্ঠে বাংলাদেশকে দোষারোপ করছেন ভারতের ক্রিকেট সংশ্লিষ্ট ও রাজনীতিবিদরা। শিষ্টাচার ভুলে বাংলাদেশকে খাটো করতে যাচ্ছে তাই ভাষায় কথা বলছেন প্রতিবেশী দেশটির অনেকে। সৌহার্দ্য ভুলে শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছেন। তবে এর মাঝেই কেউ কেউ বিচক্ষণতার পরিচয়ও দিচ্ছেন। দুদিন আগেই প্রবীণ রাজনীতিবিদ শশী থারুর, কীর্তি আজাদরা ভারতের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচনা করেছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। খেলোয়াড়ের দোষটা কি? মানলাম পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ, কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কি করেছে? তাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক ভালোই ছিল। শুধু মুসলিমরাই নন, হিন্দু ধর্মাবলম্বী অনেকেও বলেছেন একই কথা। জনতা দলের উপদেষ্টা কিষাণ চাঁদ ত্যাগী আর তেলেগু দেশম পার্টির নেতা শ্রীকৃষ্ণ দেভারায়ালুর মতে ক্রিকেটের সঙ্গে রাজনীতি মিলিয়ে পুরো বিষয়টি ঘোলাটে করেছে ভারতই। ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেলানো মোটেও ঠিক নয়। বর্তমান প্রেক্ষাপটে ক্রিকেটে বাংলাদেশ ও ভারতকে এক করা কঠিন, কিন্তু খেলাটাকে রাজনীতির বাইরে রাখা যেত। দুদেশের সম্পর্ক সব সময়ই ভালো ছিল। এখন যেহেতু কিছু সমস্যা হয়েছে, সেগুলো ঠিক করতে কাজ করতে হবে। বাণিজ্য আর ক্রীড়া হতে পারত সবচেয়ে ভালো মাধ্যম। বাংলাদেশ ভারত ছাপিয়ে সাউথ এশিয়ার সব দেশের ক্রিকেট ফলোয়াররাই ভারতের সমালোচনায় মুখর। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী তো বলেই দিয়েছেন বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ সম্ভব নয়। বাংলাদেশ ইস্যুর মাঝে টি-20 বিশ্বকাপ নিয়ে নতুন জটিলতায় আইসিসি। দলে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার থাকায় অংশগ্রহণকারী অন্তত 5 দেশ পড়েছে ভিসা জটিলতায়। পাকিস্তানি গণমাধ্যম জিও স্পোর্টসের দাবি যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাত পড়েছে এই ঝামেলায়। আর সমস্যা সমাধানে আইসিসিকে চিঠি দিয়েছে এই 5 দেশের ক্রিকেট বোর্ড। এক ভারত নিয়ে যত সমস্যা। বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় নিজ দেশে বিশ্বকাপ আয়োজন করে পাকিস্তানকে খেলতে হয় অন্য দেশে। ভারতের জন্যই বৈশ্বিক আসরগুলো বাধ্য হয়ে হাইব্রিড মডেলে আয়োজন করে আইসিসি। এতদিন এই সংকট শুধু পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার যেন তা ছড়িয়ে পড়েছে গোটা ক্রিকেট বিশ্বেই। 20 দল নিয়ে বড় পরিসরে আয়োজিত হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ, যে আসরে প্রথমবার খেলতে এসে চরম বিপাকে ইউরোপের দেশ ইতালি। ফুটবল জনপ্রিয় দেশটিতে ক্রিকেট খেলে থাকেন সাধারণত বিভিন্ন দেশ থেকে আসা ইমিগ্রেন্ট ক্রিকেটাররা, যাদের মধ্যে আছে পাকিস্তানের বংশোদ্ভূত খেলোয়াড়ও। আর তাদের নিয়ে ঝামেলা তৈরি করছে ভারত। ইতালির মতো এমন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছে যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও সংযুক্ত আরব আমিরাতেও। ভারতের কট্টরপন্থী ভিসা নীতির জন্য তারাও পড়েছে বিপাকে। বিশ্বকাপ শুরু হতে হাতে সময় আছে মাত্র 1 মাস, অথচ এখনো এই 5 দেশের পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা প্রাপ্তি নিয়ে কোনো সবুজ সংকেত দেয়নি ভারত। উদ্ভূত সংকট নিরসনে আইসিসির দ্বারস্থ হয়েছে 5 দেশের ক্রিকেট বোর্ড। ভিসা প্রক্রিয়া শিথিল করতে দিয়েছে অফিসিয়াল চিঠি, যে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াতেও। তবে বেশ কয়েকটি কার্যদিবস পেরুলেও এখনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করেনি বিসিসিআই। এমনকি কোনো জবাব আসেনি আইসিসির তরফ থেকেও।
পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও স্পোর্টসের দাবি সময় স্বল্পতার জন্য বিষয়টি নিয়ে তাড়া দিলেও অদৃশ্য কারণে সাড়া দিচ্ছে না কোনো পক্ষই। তাই সম্মিলিতভাবে আবারও আইসিসি ও বিসিসিআই বরাবর চিঠি পাঠানোর উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড। 20 দল নিয়ে অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। এর মধ্যে বাংলাদেশ সহ 7 দেশের সঙ্গেই ঝামেলা পাকিয়ে রেখেছে বিসিসিআই। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গেও যে খুব ভালো সম্পর্ক এটাও বলা যাবে না। তারপরও ক্রিকেট বিশ্ব জিম্মি ভারতের কাছে। বিষয়গুলো সব জেনে বুঝেও নিশ্চুপ আইসিসি। এদিকে ম্যাচ হারের জন্য নিজের আউটটাকেই দায়ী করলেন আফিফ হোসেন। চেষ্টা করলে রানটা আরও বড় করা যেত বলে মনে করেন তিনি। দলের ব্যাটিং অর্ডারে খুব বেশি পরিবর্তন হওয়ার কারণে ব্যাটাররা সেট হতে পারছে না বলেও মন্তব্য করেছেন ধ্রুব। অন্যদিকে খালেদের ব্যাটিংয়ে ভয় পেয়ে গিয়েছিলেন বলে স্বীকার করলেন জয়। তবে তানভীরের উপর আস্থা ছিল চট্টগ্রাম ম্যানেজমেন্টের। স্টার্টটা মোটামুটি হয়েছে, বাট উইকেটও পড়ে গিয়েছিল। তো ওখান থেকে আমরা যখন কাভার আপ করার চেষ্টা করেছি, খেলা ততক্ষণও মনে হয়েছিল, আমি যতক্ষণ ব্যাটিং করছিলাম আমার কাছে মনে হয় আমি আউট হওয়ার পরে আমাদের মোমেন্টামটা অপোজিট সাইডে চলে গিয়ে। আসলে শাফলিং তো টিম ম্যানেজমেন্টের থেকেই আসে, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ সবার মিলিত ডিসিশন। তো আমার মনে হয় এরকম চেঞ্জেস আসতে থাকলে তো অবশ্যই এখনও সেটেল হয় নাই আমার যেটা মনে হয়। তো আশা করি যে কটা ম্যাচ আছে, আজকে আমাদের একটা ভালো স্কোর হয়েছে, তো আশা করি সামনের ম্যাচগুলিতে স্টেবল রাখার চেষ্টা করি। ব্যাটিংয়ের জন্য ডিউ থাকলে অলওয়েজ একটু বোলারদের জন্য টাফ হয়, সেই জিনিসটাই হয়েছে এই ম্যাচেও। আমাদের ফার্স্ট ইনিংস থেকেও একটু ডিউ ছিল, তো আমাদের বোলারদের জন্য ডিফিকাল্ট ছিল, আর অপোনেন্ট বোলারদের জন্য তো আরও ডিফিকাল্ট ছিল, পরে আরও ডিউ এসছে। খুব ভালো উইকেট ছিল, যদি ইনিংসটা আরও বড় হতো আমার কাছেও ভালো হতো, আমার টিমের জন্য আরও ভালো হতো। দেখা গেলো স্কোরে 200+ রানও হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল আমি যদি আরও ক্যারি করতে পারতাম। খালেদ ভাই একটু সারপ্রাইজ করেই দিছিল সবাইকে অলমোস্ট, কারণ খুব ভালো কয়েকটা আমাদের মেইন বোলার শরীফুল, তানভীর ওদেরকেই কয়েকটা ভালো ছয় মেরে দিয়েছিল। একটু তো সারপ্রাইজ সবাই হয়ে গিয়েছিল। অতটা আসলে প্রেশার ফিল হয় নাই, কারণ তানভীর দেখেন আমাদের খুব ভালো প্রুভেন প্লেয়ার। উনি লাস্ট কয়েক বছর ধরে বিপিএল একদম ভালো বলবো টপ পারফরমেন্সের মধ্যে করছে। আমাদের বিশ্বাস ছিল যে উনি ডিপেন্ড করে ফেলবে, কারণ 26 রান অনেক। ক্রিকেট আসলে এমন একটা গেম, দেখেন কথা আসলে এখানে কাজ করে না, মাঠের অ্যাকশনটা আসলে কাজ করে। যারা মাঠে ভালো পারফর্ম করে ওদেরকেই প্রায়োরিটি দিতে পারে। এবার আপনার প্লেয়ার নাম দিয়ে আসলে বলবো যে খেলা হয় না। যারা মাঠে 3 ঘন্টা ভালো পারফর্ম করে সব 3 ডিপার্টমেন্টে ওরাই আসলে ম্যাচ উইনার। এদিকে ম্যাচ সেরার পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ঢাকা ক্যাপিটালসের নাসির হোসেন। ক্যারিয়ার সেরা ইনিংস খেললেও প্রতিপক্ষের রান কম থাকায় সেঞ্চুরির আক্ষেপ রয়ে গেছে অলরাউন্ডারের। ব্যাটিং লাইন আপে টপ অর্ডারের জাতীয় দলের ক্রিকেটারদের সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট, তাই পছন্দের জায়গায় ব্যাটিং পাওয়াটা টাফ বলেই মনে করেন তিনি। যদিও সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়ে রাখতে ভুল করেননি নাসির। নিজের রান বা উইকেট নয়, তার চিন্তায় কেবলই দলের জন্য। অবশ্যই ভালো লাগতেছে, কারণ আপনি যেখানে পারফর্ম করেন না কেন ভালো তো লাগে সবসময়। আর আমি টি-20তে অন্তত বিশেষ করে যে আমি চেষ্টা আমার খুব ভালো লাগে আর কি উপরে ব্যাটিং করতে, কারণ আমার কাছে মনে হয় যে ওই সময়টা একটু রান করা সহজ। কারণ আপনি যদি ওভারঅল চিন্তা করেন যে পাওয়ার প্লের মধ্যে আপনার 9টা প্লেয়ার ভিতরে থাকে, তো আপনি যদি একটু রিস্ক নেন তাহলে ওই জায়গাটা যতটা ইজি হয় রান করা, বাট আপনি পাওয়ার প্লের পরে কিন্তু এতটা সহজ হয় না। সাইফ নাম্বার 3-এ ব্যাটিং করে, সবসময় ন্যাশনাল টিমও করে, তা সবসময় ন্যাশনাল টিমের প্লেয়ারদের প্রায়োরিটিটা সবসময় বেশি থাকে। আপনি যদি এই ঘরোয়া লিগে দেখেন আর কি, তা হয়তো বা সে কারণে হয়নি। যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার আছে, আমাদের টিমে কারেন্ট ওয়ার্ল্ড কাপের প্লেয়ার আছে, ওদের প্রায়োরিটিটা সবসময় টিমের মধ্যে বেশি থাকে। ওরা যেখানে খেলতে পছন্দ করে তাদেরকে প্রায়োরিটিটা ওই জায়গাতেই দেওয়া হয়। আর আমরা কিন্তু বাংলাদেশের যেসব প্লেয়ার আছে সব কিন্তু 19-20, আমি বলবো না যে আপনি 15-20 আর কি, যারা ন্যাশনাল টিমে খেলতেছে বা যারা ন্যাশনাল টিমের বাইরে আছে সবাই কিন্তু 19-20। আপনি পুরো ন্যাশনাল টিম বাদ দিয়ে আরেকটা ন্যাশনাল টিম খেলান, রেজাল্ট কিন্তু আমার কাছে মনে হয় যে 19-20 হবে। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে উইকেটটা রিড করা খুব ইম্পর্টেন্ট। আপনি যে সিচুয়েশনেই ব্যাটিং করেন না কেন উইকেটটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে এখানে বল টার্ন করলে আমার জন্য রানের কোন দিক থেকে রান করতে আমার সহজ হবে, বল সুইং করলে আমার কী করা দরকার, ড্রাইভ খেলবো কি খেলবো না। তো এই জিনিসটা বোঝাটা খুবই জরুরি। আপনি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনি উইকেটটা যত ভালো বুঝবেন আপনি তত ভালো তত বেশি সাকসেস হবেন। প্রথম জয়ের খোঁজে নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। তাদের প্রতিপক্ষ টেবিলের 4 নম্বরে থাকা রাজশাহী ওয়ারিয়র্স। গেল ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ধরাশায়ী হয়েছে নোয়াখালী। ব্যাটিংয়ে বাজে অবস্থা লোকাল ক্রিকেটারদের।
হাবিবুর রহমান সোহান, সৌম্য, মুনিম শাহরিয়ার, অঙ্কনরা রান পাচ্ছেন না, যার কারণে বিপাকে পড়তে হচ্ছে দলকে। আর ঢাকার কাছে 7 উইকেটে হেরেছে নোয়াখালী, তাদের জন্য চ্যালেঞ্জ জয়ে ফেরার। সেই লক্ষ্যে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে খালেদ মাহমুদ সুজনের দল। অন্যদিকে রাজশাহী ওয়ারিয়র্সও নেই একেবারে ভালো পজিশনে, টেবিলের 4-এ অবস্থান তাদের। তবে সবশেষ ম্যাচে রংপুরকে সুপার ওভারে হারিয়েছে তারা, যে আত্মবিশ্বাস বাড়িয়েছে দলটার। তাই নোয়াখালীর বিপক্ষে জয় পাওয়া কঠিন হওয়ার কথা নয় পদ্মাপাড়ের দলটির। জয়ের ধারা ধরে রাখার মিশনে স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6টায়। আগের ম্যাচে দুই দলের অভিজ্ঞতা হয়েছে দুই রকম। টানা 3 ম্যাচ হারের পর জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে ঘরের মাঠে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে হার সঙ্গী হয়েছে সিলেটের। মোমেন্টাম পাওয়া ঢাকা প্রস্তুত তাদের জয়ের ধারা ধরে রাখার। দীর্ঘদিন পর 3 নম্বরে নেমে দুর্দান্ত পারফর্ম করেছেন নাসির হোসেন। তার 50 বলে 90 রানের ইনিংসে দাপুটে জয় পেয়েছে ক্যাপিটালস। দারুণ সঙ্গ দিয়েছেন ইমাদ ওয়াসিম। সিলেটের বিপক্ষে প্রথম ম্যাচে খুব কাছে গিয়ে হেরেছে ঢাকা, এবার প্রতিশোধ নিতে চাইবে তারা। সিলেটও চাইবে নিজেদের ঘরের মাঠে জয়ে ফিরতে। 2016 সালে ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার ফাইনালে হেরে অবসরের সিদ্ধান্ত নেয়ার পর হতাশায় মরে যেতে চেয়েছিলেন লিওনেল মেসি। ক্যারিয়ারের এত সাফল্যের পরও সেদিনের স্মৃতি এখনও মনে পড়ে আর্জেন্টাইন তারকার। আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজো টিভিকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। তরুণ প্রজন্মের জন্য মেসির পরামর্শ ব্যর্থ হলেও হাল ছেড়ে দেয়া যাবে না, আবারও কঠোর পরিশ্রম করে ঘুরে দাঁড়াতে হবে। অবসরের পর কোচ নয়, বরং একটি ক্লাবের মালিক হয়ে শিশুদের ফুটবলার হিসেবে গড়ে ওঠার পথ সহজ করতে চান তিনি। 2014 ব্রাজিল বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেও দলকে শিরোপা উপহার দিতে পারেননি লিওনেল মেসি। জার্মানির কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল আর্জেন্টাইন তারকার। এরপর ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার ফাইনালে উঠেও তীরে এসে তরি ডোবে আলবিসেলেস্তেদের। 2016 সালের লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকার ফাইনালের হার তো আর্জেন্টাইনদের কাছে এখনও হৃদয় ক্ষত হয়ে আছে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সে ফাইনালে প্রতিপক্ষ চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। হারের পর অবসরের ঘোষণা দেন মেসি, কারণ বার্সেলোনায় সোনালী সময় পার করা মেসি জাতীয় দলকে তখনও কোনো শিরোপা উপহার দিতে পারেননি। চারদিকে সমালোচনায় জর্জরিত মেসি এসব কথা নিতে না পেরে আর্জেন্টিনার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় কেমন কেটেছিল তার দিনগুলো, তা এতদিন পর আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল লুজো টিভিকে দেয়া সাক্ষাৎকারে প্রকাশ করেন আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের নায়ক। সে সময় কষ্টে নাকি তার মরে যাওয়ার ইচ্ছে হয়েছিল। তবে নিজের ইচ্ছার কথা জানানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে ব্যর্থতা এলেও হাল না ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি। হাল ছেড়ে না দেওয়ার কারণেই মেসি ফিরে এসে দলকে উপহার দেন কাতার বিশ্বকাপের শিরোপা। 2021 ও 2024 সালের কোপা আমেরিকা ট্রফিও যায় আর্জেন্টিনার ঘরে। খুব অনুশোচনা হয়েছিল, মরে যেতে চেয়েছিলাম সেবার। তবে সবাইকে নিজ নিজ অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, যদিও মনের ইচ্ছা কখনো এড়ানো যায় না। এটা ভালো যে আমি সবার কথা তোয়াক্কা না করে আবারও মাঠে ফিরেছিলাম। কখনো হাল ছাড়তে নেই, পড়ে গেলে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে। তাতে কাজ না হলে অন্তত মনের মধ্যে সন্তুষ্টি থাকবে, এটা ভেবে যে আপনার স্বপ্ন পূরণের জন্য আপনি চেষ্টা করেছেন। ভবিষ্যতে নিজেকে কোচ হিসেবে দেখতে চান না মেসি, বরং একটি ক্লাব কিনে সেই ক্লাবকে গড়ে তোলাতেই তার আগ্রহ বেশি। নিজেকে আমি কোচ হিসেবে দেখি না। কোচ হওয়ার ধারণাটা ভালোই লাগে, তবে আমি শূন্য থেকে একটা ক্লাব শুরু করে গড়ে তুলতে চাই, যেখানে শিশুদের নিজেকে গড়ে তোলার এবং কিছু অর্জনের সুযোগ থাকবে। যদি আমাকে বেছে নিতে হয় তবে এটাই আমার কাছে বেশি আকর্ষণীয়। এই স্বপ্ন এরই মধ্যে কিছুটা পূরণ হয়ে গেছে মেসির। প্রিয় বন্ধু ও সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের 4র্থ বিভাগের ক্লাব দেপোর্তিভো LSM নামে একটি ক্লাবের মালিক হয়েছেন। 2026 বিশ্বকাপে খেলবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়। জাতীয় দলে যে খুব বেশি দিন তাকে আর দেখা যাবে না সে আভাস অনেকবারই দিয়েছেন। তবে ক্লাব ক্যারিয়ারে ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তি 2028 সাল পর্যন্ত। আপাতত এ সময় পর্যন্ত তিনি যে খেলবেন ক্লাবের হয়ে সে আশা করতেই পারেন সমর্থকরা। সাক্ষাৎকারে মেসি তার টিকটক, পছন্দের খাবার সম্পর্কে আরো মজার তথ্য দেন সমর্থকদের। এদিকে সাম্প্রতিক সময়ে গুঞ্জন ওঠে বিশ্বকাপের প্রস্তুতি স্বার্থে ইন্টার মায়ামি থেকে ধারে ইংলিশ ক্লাব লিভারপুলে যাচ্ছেন মেসি। তবে সে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছে লিভারপুল। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে কিছুক্ষণ পর মাঠে নামছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রতিপক্ষ অ্যাথলেটিকো বিলবাও। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচ শুরু রাত 1টায়। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলদের প্রতিপক্ষ বার্নলি।
লা লিগার চ্যাম্পিয়ন দলের ভাগ্য নাকি নির্ধারিত হয় স্প্যানিশ সুপার কাপে, কারণ গেল 4 মৌসুমে সুপার কাপ জয়ী ক্লাবই উঁচিয়ে ধরেছে লা লিগার শিরোপা। তাই বছরের প্রথম শিরোপাটা জিতে লিগ শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় ফুটবল ক্লাব বার্সেলোনা। 4 দল নিয়ে গেল কয়েক বছরে সৌদি আরবে আয়োজিত হয়ে আসছে স্প্যানিশ সুপার কাপ। লা লিগা ও কোপা দেল রের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে বছরের শুরুতে এই টুর্নামেন্টের শিরোপা মৌসুমের বাকি সময়টাতে কাজ করে ক্লাবগুলোর জ্বালানি হিসেবে। সেজন্য যে কোনো মূল্যে এই শিরোপা জিততে বদ্ধপরিকর বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। লা লিগার শুরুতে কিছুটা লক্ষ্যভ্রষ্ট হলেও সময়ের সঙ্গে ঠিকই নিজেদের গুছিয়ে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা। রিয়াল মাদ্রিদের বাজে পারফরমেন্সে লিগের শীর্ষস্থানও দখলে রেখেছে তারা। লিগে টানা 8 ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে সুপার কাপের সেমিফাইনালে অ্যাথলেটিকো বিলবাওর মুখোমুখি হবে বার্সা। দারুণ ছন্দে আছেন বার্সার ফরওয়ার্ড রাফিনিয়া। বিলবাওর বিপক্ষে দায়িত্ব নিতে হবে ফেরমিন লোপেজ, ফেরান তোরেস ও রবার্ট লেভানডস্কিকে। আর ফ্লিকের তুরুপের তাস হবেন লামিন ইয়ামাল। বার্সার ডিফেন্স সামলাবেন পাউ কুবার্সি, জেরার্ড মার্টিন, আলেক্স বালদে ও জুলস কুন্দে। তবে কাতালান ক্লাবটির কঠিন পরীক্ষা নেবে বিলবাও। বার্সাকে হারিয়ে ফাইনালে যাওয়ার চেষ্টা করবে তারাও। যদিও পরিসংখ্যান কথা বলছে লামিন ইয়ামাল পেদ্রিদের পক্ষে। বিলবাওর বিপক্ষে শেষ 4 দেখার একটিতেও হারেনি ক্লাবটা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরতে বার্নলির বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের শেষ ম্যাচ ড্রয়ে রুবেন আমোরিমকে বরখাস্ত করায় সহকারী কোচ ড্যারেন ফ্লেচারের অধীনে মাঠে নামবে রেড ডেভিলস। ইপিএল এর পয়েন্ট টেবিলের 6-এ থাকা ম্যান ইউনাইটেডের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া। তাই যে কোনো মূল্যে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না ক্লাবটি। তবে ইউনাইটেডকে ছেড়ে কথা বলবে না বার্নলি। নিজেদের মাঠে নিশ্চিতভাবে জয় তুলে নিতে চাইবে তারাও। নতুন বছরে জয়ের খোঁজে ম্যানচেস্টার সিটি টানা 2 ড্রয়ের পর এবার তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে সিটিজেন্স। ঘরের মাঠে আজ রাতে ম্যাচ শুরু 1:30টায়। আরেক ম্যাচে নতুন বছরে এখনও জয়ের দেখা পায়নি চেলসি। নতুন কোচের অধীনে ফুলহামের বিপক্ষে রাত 1:30টায় লড়বে ব্লুজ। সময়টা খুব একটা পক্ষে নেই ম্যানচেস্টার সিটির। গেল বছর টানা 8 ম্যাচ জয়ের পর নতুন বছরে এখন পর্যন্ত জয়হীন দলটা, যা নিয়ে অস্বস্তিতে আছে সিটিজেন্স। ইপিএলে চলতি মৌসুমের শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের চেষ্টায় ছিল ম্যানচেস্টার সিটি। আর্সেনালের সঙ্গে কোনোভাবে সে দৌড়ে কুলিয়ে উঠতে পারছিল না পেপ গার্দিওলার দল। পয়েন্ট টেবিলের 2-এ থেকেই বছর শেষ করতে হয় তাদের। গেল বছরের শেষ দিকে দারুণ ছন্দ ধরে রেখে সব প্রতিযোগিতা মিলে টানা 8 ম্যাচ জিতে নেয় সিটি। কিন্তু সে ধারা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামলেও সফলতার দেখা পায়নি ম্যানচেস্টার সিটি। বছরের প্রথম ম্যাচে সান্ডারল্যান্ডের বিপক্ষে আর পরের ম্যাচে চেলসির বিপক্ষে ড্র করে হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় দলটাকে। এবার নিজেদের পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দলটার। সে ম্যাচে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। তবে এই ম্যাচের আগে বড় চিন্তার বিষয় লম্বা ইনজুরি তালিকা। আফগানের ম্যাচের জন্য ইন্টারন্যাশনাল ডিউটিতে এই ম্যাচে খেলবেন না ওমর মারমুশ ও রায়ান আইত-নৌরি। আর জন স্টোনস, গাভার্দিওল, মাতেও কোভাচিচ, রুবেন দিয়াজরা থাকছেন না চোটের কারণে। অপেক্ষাকৃত কম শক্তিশালী ব্রাইটনের বিপক্ষে এই ম্যাচে গার্দিওলা পাচ্ছেন হল্যান্ড, ফোডেন, রদ্রি, সিলভাদের। ঘরের মাঠে দলটার বিপক্ষে জিততে 4-3-2-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের। পরিসংখ্যানে ঢের এগিয়ে থাকায় জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী সিটিজেনরা। এদিকে আরেক ম্যাচে মাঠে নামবে চেলসি। নতুন বছরে কোচ এনজো মারেস্কাকে বরখাস্ত করার পর এবার জয়ের খোঁজে দলটা। নতুন বছরে 1 ম্যাচ খেলে সেটাতেই ড্র করে মাঠ ছাড়ে ব্লুজ। এবার ফুলহামের বিপক্ষে নতুন কোচ লিয়াম রোজেনিয়রের অধীনে জিততে মরিয়া লন্ডনের ক্লাবটি। ফুলহামের বিপক্ষে অতীত পরিসংখ্যান সমৃদ্ধ হওয়ায় জয় ভিন্ন কিছুই ভাবছে না দলটা। ইনজুরি সমস্যা না থাকায় সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা কোচের। দু দলের মুখোমুখি শেষ 21 বারের দেখায় জয়ের পাল্লা ভারী চেলসিরই 13 জয় আছে ব্লুদের। বিপরীতে মাত্র 2 ম্যাচে পূর্ণ পয়েন্ট পেয়েছে ফুলহাম। ক্রাভেন কটেজে যদিও ম্যাচটা নিজেদের করে নিতে চাইবে ফুলহাম, তবে ছেড়ে কথা বলবে না চেলসিও। অ্যাশেজের খবর জানাবো। জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে সিডনি টেস্টে পঞ্চম দিনে নিল ইংল্যান্ড। তবে এখনও হারের সংখ্যা এড়াতে পারেনি তারা। চতুর্থ দিন শেষে 119 রানের লিড নিলেও 8 উইকেট হারিয়েছে ইংলিশরা। 4-1 ব্যবধানে মর্যাদার অ্যাশেজ শেষ করার বড়সড় সম্ভাবনা তৈরি করেছে অস্ট্রেলিয়া।
সিডনিতে শিরোনামে জ্যাকব বেথেল প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন অ্যাশেজের মঞ্চে। মর্যাদার সিরিজে 2006 সালের পর সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়লেন। এসসিজিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ব্যাটার তিনি। ইয়াংস্টারের অপরাজিত 142 রানের ইনিংসে অ্যাশেজের শেষ টেস্টটাকে পঞ্চম দিন পর্যন্ত নিয়ে গেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের 22 বছর বা তার কম বয়সী ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস এখন বেথেলের। পেছনে ফেলেছেন 1885 সালে এমসিজিতে জনি ব্রিক্সের 121 রানের ইনিংস। এরপরও অবশ্য স্বস্তিতে নেই সফররতরা। প্রথম ইনিংসে তাদের 384 রানের জবাবে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল 7 উইকেটে 518 রান। আগের দিন টেস্ট ক্যারিয়ারের 37তম সেঞ্চুরি করা স্টিভেন স্মিথ ছাড়িয়ে গেছেন ডন ব্র্যাডম্যানকে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান করা ব্যাটার স্মিথ। ব্র্যাডম্যানের 5028 রানকে ছাড়িয়ে স্মাজের সংগ্রহ 5094। 138 রানে স্মিথ আউট হওয়ার পর বিয়াও ওয়েবস্টারের 71 রানে ভর করে 567 রানের সংগ্রহ করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড দাঁড়ায় 183। জবাব দিতে নামা ইংল্যান্ডের হয়ে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যান বেথেল। বাকিরা রীতিমতো সংগ্রাম করেছেন। নিউ বলের মাস্টার স্টার্ক আবারও প্রথম ওভারে আঘাত হানেন, ফেরান জ্যাক ক্রলিকে। ভালোই খেলতে থাকা বেন ডাকেট আউট হন 42 রানে। ডাকেটের সমান 42 রান করেন হ্যারি ব্রুক। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান জো রুটের ব্যাটে এদিন আসে মোটে 6 রান। রানের খাতা খুলতে পারেননি উইল জ্যাক্স। আর অধিনায়ক বেন স্টোকস রানের খাতা খুলেই ফেরেন প্যাভিলিয়নে। জেমি স্মিথ 26 আর ব্রাইডন কার্স 16 রান করেও খুব একটা এগিয়ে নিতে পারেননি দলকে। বেথেলের নিঃসঙ্গ লড়াইয়ে চতুর্থ দিন শেষে 3 লায়ন্সের স্কোর 8 উইকেটে 302, লিড 119। ওয়েবস্টার 3টি এবং বোল্যান্ড নিয়েছেন 2 উইকেট। শেষ দিনে বাকি 2 উইকেট তুলে নিয়ে টার্গেটটা দ্রুত তাড়া করতে চাইবে অস্ট্রেলিয়া। বিদায়ী টেস্টে উসমান খাজাকে উপহার দিতে চাইবে জয়। ইংলিশরা কোনো মিরাকল না ঘটাতে পারলে অজিদের 4-1 ব্যবধানে অ্যাশেজ শেষ করা কেবল সময়ের ব্যাপার।